আমার শাশুড়ি সেই কখন থেকে তরকারিওয়ালার সাথে ঝগড়া করে যাচ্ছেন। আমি দোতলা থেকে সেটা দেখছি। 5 টাকা নিয়ে তুমুল ঝগড়া। অবশেষে আমার শাশুড়ি মা বিজয়ী বেশে ফিরলেন, যেন এক রাজ্য জয় করে এসেছেন। ঘরের সব বাজার কিংবা খরচ আমার শাশুড়ির হাত দিয়ে হয়। টাকা ওনার কাছেই থাকে, এমন না যে ওনার কাছে থাকে না। তারপরও এরকম ছোট ছোট বিষয় নিয়ে ওনারা তো চিল্লানি আমার তেমন একটা ভালো লাগে না। মাঝে মাঝে যখন বাসায় বসে থাকতে থাকতে বিরক্ত হই, তখন ননদকে নিয়ে ফুচকা খেতে বেরিয়ে পড়ি। কিন্তু তাও একা না, আমার সঙ্গে আমার শাশুড়ি থাকেন। সেখানেও একই সমস্যা, ফুচকার দাম নিয়ে। 1 প্লেট 40 টাকা বললে উনি ফুচকাওয়ালার গোষ্ঠী উদ্ধার করে 30 টাকা দিয়ে ঠিক কিনে নেন। আমি তখন অসহায় দৃষ্টি নিয়ে মাকে দেখতে থাকি। একই সমস্যা শপিংয়ে গেলে জুয়েলারি কিংবা বিভিন্ন অর্নামেন্টস কিভাবে কম দামে কিনে আনা যায় তা আমার শাশুড়ির কাছ থেকে শিখতে হবে। দোকানদাররা শেষমেশে আম্মাজান বলে হার মানতে বাধ্য। তবুও কেউ ওনাকে খারাপ কথা বলতে শোনেনি, কারণ আমি খেয়াল করেছি প্রত্যেকটা কথায় ওনার যুক্তি থাকে। হঠাৎ সকালে জোরে জোরে কথা বলার আওয়াজ পেয়ে রুম থেকে বের হয়ে দেখি রান্নাঘর ভর্তি বাজার, মাছ মাংস ডিম, যা যা দরকার, তবে পরিমাণে অনেক বেশি। আমার স্বামী বাইরে থাকার কারণে ঘরের বাজার একসাথে করে ফেলেন মা। রোজ রোজ বাজার করার মতো কেউ নেই। তাও মাত্র 10 দিন হলো সবকিছু আনা হয়েছে। তারপর আবার জিজ্ঞেস করলাম কেউ আসছে কিনা। না, কোনো আত্মীয় বা মেহমান আসবে না, এখনই রান্নায় লেগে যেতে হবে। কেউ আসবে না, আবার এত সব রান্না করে কি হবে কিছুই বুঝলাম না যেন। মায়ের কথা মতো সবকিছু রান্না হলো। এত এত রান্নায় আমি হাঁপিয়ে উঠেছিলাম মনে হয়। তখনই মা বললেন গোসল করে একটা ভালো শাড়ি পরে আসতে। মাঝে মাঝে আমার বাবার বাড়ি থেকে কেউ আসলে এমনটা করেন। নিশ্চিত হওয়ার জন্য আমার ছোট বোনটার কাছে ফোন দিলাম। কথাবার্তায় তো কিছু বোঝা যাবে। আমি এসব আগবারেই কিছু বলবো না। না, বাবার বাড়ি কেউ আসবে না। বোনের কথায় এরকম কোন আভাস পেলাম না। আর কিছু না ভেবে গোসল সেরে শাড়ি পরে নিলাম। তখনই মা ডাক দিলেন। রুম থেকে বাইরে গিয়ে তো আমি অবাক। এক প্রকার হা করে দাঁড়িয়ে আছি। পাড়ার সব ছেলে মেয়েরা, অল্প বয়সী মাঝবয়সী সহ সবাই এসেছেন। ওদেরকে একটু একটু চিনি আমি। আমার শাশুড়ি আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন আর বললেন এরাই আমাদের মেহমান। কেন জানি খুব ভালো লাগছিল এসব মুখগুলো দেখতে। যদিও এদের তেমন ভালো জামা কাপড় নেই, তারপরও যে যার যার মতো একটু ভালো কাপড় পরে দাওয়াতে এসেছে। একটা ছোট্ট ছেলে আমার আঁচল ধরে টানতে লাগলো। পেছনে তাকাতেই হাত দিয়ে ইশারা দিল। আমি একটু নিচু হতেই বলল ওর প্যান্টের বোতামটা ভেঙে পড়ে গেছে, কিছু একটা দিয়ে লাগিয়ে দিতে। তখন কেমন জানি মায়া হলো এদের প্রতি। জানতে পারলাম বাড়িতে গিয়ে প্যান্ট বদলে অন্য কিছু পরে আসার মতো তাদের কিছু নেই। ওটা নাকি ওর মা এনেছে। ওর মা যার বাসায় কাজ করে তারা নাকি দিয়েছে। আর ভালো কিছু নেই। এসব কথা শুনে চোখগুলো কেন জানি ঝাপসা হয়ে আসলো। ইচ্ছে করছিল যদি পারতাম তাহলে এদের সবাইকে নতুন কাপড় কিনে দিতাম। তখনই মা আবার ডাকলেন। তাদের খাওয়ানো হলো, পেট ভরে খাওয়ানো হলো। আমি তখন এক দৃষ্টি দিয়ে দেখছিলাম ওই 5 টাকা নিয়ে কার্পণ্য করা মহিলাকে। এদের খাওয়াতে বা দিতে কোনো কৃপণতা নেই আজ। মনে হচ্ছিল যেন সবটুকু উজাড় করে দিতে পারলেই বরং খুশি। খাওয়া শেষে এদের প্রত্যেকের সাথে খাবার দেওয়া হলো তাদের বাবা মার জন্য। সবাইকে তো একসাথে এই ছোট বাসায় খাওয়ানো সম্ভব নয়। আনমনে হাসছিলাম, আবার চোখ দিয়ে পানিও পড়ছিল যেন। তখনই মা শুধু বলছিলেন এদেরকে উপরওয়ালা হয়তো দুবেলা ভালো খেয়ে থাকার অবস্থা দেননি। অনেকে এই বয়সেও অনেক কিছু করে শুধু বেঁচে থাকার জন্য, কিন্তু আল্লাহ আমাদের তো দিয়েছেন। আর আমাদের এসবে একটু হলে ওদের হক আছে। এই হক এদের থেকে কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই। নিলে এখন যেমন আটকে থাকবো, পরকালেও আটকে থাকবো ওই উপরওয়ালার কাছে। আর যখন সংসারের হাল ধরবে তখন ঠিকই বুঝবে টাকা ঠিকই আসে, কিন্তু সব চাহিদা মিটিয়ে টাকা বাঁচিয়ে এসব করতে হিমশিম খেতে হয়। তুমি হয়তো আমাকে কিপ্টে শাশুড়ি মনে করো। আমি তখনই ওনাকে জড়িয়ে ধরলাম, পা ছুঁয়ে সালাম করলাম। মনের মধ্যে কি যেন একটা হচ্ছিল, বুঝতে পারছিলাম না। শুধু বুঝতে পারছিলাম এমন চিন্তার মানুষের বুকে মাথা দিয়ে কতটা শান্তি অনুভব করা যায়। আর সেটা অনুভব করছিলাম, যা বোঝানোর মতো নয়। মা শুধু বলছিলেন বাকি সবার মতো নিজের এই শাশুড়িটাকে কিপ্টে মনে করিস না মা। কথাগুলো শুনে চোখে পানি আসছিল। আরো জোরে জড়িয়ে ধরলাম আমার এই কিপ্টে মাকে। বলতে ইচ্ছে করছিল সবার সাথে আরো বেশি বেশি ঝগড়া করবেন 5-10 টাকার জন্য। আপনি না পারলে আমাকে ডাকবেন,
আমিও ঝগড়া করব আমার মায়ের সাথে। বেশ কদিন পর আর সবাই জড়ো হয়েছে আমাদের বাসার সামনে। আমার কিপ্টে মাকে এভাবে শুয়ে থাকতে দেখে আমার ভেতরটা যেন ভেঙে গড়িয়ে যাচ্ছিল। যদি একটিবার কথা বলতেন, একটিবার আরো কারোর সাথে ঝগড়া করতেন, কিন্তু না, কত নীরব ওনার সেই নির্মল চেহারাটা। আমি কান্না করছিলাম আর দেখছিলাম মায়ের খাটিয়ে বহন করার জন্য পাড়ার ওই ছেলেগুলো কেমন কারাকারি করছিল। এক পাশে আমার স্বামী আর দেবর, অন্য পাশে কে কাঁধে নিবে ওনার লাশ। কেউ বলছে আমি আমার বড় মাকে নিয়ে যাব, কেউ বলছে আমি আমার মাকে নিয়ে যাব। এসব কারাকারির মধ্যেও ওরা অঝোর ধারায় কাঁদছিল আর একজন আরেকজনের সাথে তর্ক করছিল। তখন বুঝতে পেরেছিলাম মরে গিয়েও মানুষের মাঝে বেঁচে থাকাটা কতটা সম্মানের আর শ্রদ্ধার, যা আমার ওই কিপ্টে মা করতে পেরেছিলেন। খুব ইচ্ছে করছিল আমার মায়ের ঝগড়াগুলো আবার দেখতে।